আজ আমি আলোচনা করব অতিরিক্ত স্ট্রেস আমরা কিভাবে সামলাবো, হাউ টু ম্যানেজ স্ট্রেস এফেক্টিভলি। আমরা স্ট্রেসের শিকার তো আমরা সবাই কোনো না কোনো সময়ে জীবনের বিভিন্ন সময়ে হই। তো আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে যে কী করে স্ট্রেস ম্যানেজ করব। আমাদের ছোটরা কীভাবে করবে, আমরা বড়রা কীভাবে করব, খুব সংক্ষিপ্তভাবে পয়েন্ট আকারে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব। একটা কথা তো আমরা সবাই জানি যে যদি কেউ সিরিয়াস ইলনেস কারোর থাকে, মানে ধরুন ফ্যামিলির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের, তো তার তো স্ট্রেস আছেই, কিন্তু তাকে কেন্দ্র করে পরিবারে, আত্মীয় স্বজনের বাড়িতে সব জায়গায় কিন্তু একটা সিভিয়ার স্ট্রেস কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, তাই না? এছাড়া ধরুন আপনি একটা ভালো হাই ফ্যাট স্যালারির চাকরি করছেন, হঠাৎ আপনি বেসরকারি চাকরি জবলেস হয়ে গেলেন, চাকরিটা চলে গেল, তো যে অবস্থা হয়, যে স্ট্রেস হয়, বা পরিবারের খুব নিকটাত্মীয়র কারোর মৃত্যু সংবাদ শুনলেন, তার থেকে যে স্ট্রেস হয়। এছাড়া নারী পুরুষ নির্বিশেষে কারোর জীবনে যদি হঠাৎ কোনো পেনফুল লাইফ ইভেন্ট ঘটে, জীবনে এমন কিছু ঘটলো যা অনভিপ্রেত এবং যার কারণে প্রচণ্ড স্ট্রেস, এগুলো তো আমরা জানি স্ট্রেসের কারণগুলো। ছাত্রছাত্রীদের পড়াশোনার পারফরমেন্স ঠিকঠাক না হলে স্ট্রেস, এইসব মিলিয়ে একটু স্ট্র্যাটেজি আমরা আলোচনা করি, চলুন দেখি। প্রথম যেটা আমি বলবো যে উই হ্যাভ টু ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড প্লে। আমি যদি ছাত্রছাত্রীদের কথাই বলি, ছাত্রছাত্রীদের অনেক আলোচনায় আমি আগেও বলেছি যে একটা ফর্মুলা আছে SSS, এই ফর্মুলাটা যদি মেনে চলে ছাত্রছাত্রীরা, তাহলে ওদের স্ট্রেস হবে না। এই স্ট্রেস SSS, প্রথম S হচ্ছে স্টাডি, দ্বিতীয় S হচ্ছে স্পোর্টস, আর তৃতীয় S হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো স্টাডি 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা, স্পোর্টস আধ ঘন্টা, সোশ্যাল মিডিয়ায় 15 মিনিট। এই ফর্মুলা মেনে যদি কেউ পড়াশোনা করে, টাইম ম্যানেজ করে, টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট এভরিথিং, লাইফ ম্যানেজমেন্ট। যদি ছাত্রছাত্রীরা করে তাহলে তাদের স্ট্রেস হবে না, কেননা ওরা জানে, ছাত্রছাত্রীরা জানে যে ওদের স্কুল ওয়ার্ক করতে হবে, খেলাধুলা করতে হবে, তার ফাঁকে কেউ ধরুন যেসব ছেলেমেয়েরা মিউজিক পছন্দ করে, তারা প্লেয়িং মিউজিকে সময় কাটাবে, বাড়ির পোষা অ্যানিম্যাল পেটকে নিয়ে সময় কাটাতে পারে, ফ্রেন্ডসদের সঙ্গে ফোনে বা দেখা করে সময় কাটাতে পারে। কিন্তু পড়াশোনার সময়ের সাথে খেলাধুলার সময়ের যে সামঞ্জস্য, এই ব্যালেন্স উইথ ওয়ার্ক অ্যান্ড প্লে, এটা কিন্তু করতে হবে ছাত্রছাত্রীদের খুব প্রুডেন্টলি, তাহলে তাদের পড়াশোনায় স্ট্রেস হবে না এবং সাফল্য আসবে বছরের শেষে। এরপরে যেটা করতে হবে, প্ল্যান ইউর ডে অ্যান্ড স্টিক টু ইউর প্ল্যান। কেননা আমরা সবাই তো 24 ঘন্টা, কিন্তু আমরা যদি সেই 24 ঘন্টা তার আগের দিন রাতে, পরের দিন 24 ঘন্টা কীভাবে কাটাবো যদি এক্স্যাক্টলি প্ল্যান না করি না, তাহলে দেখবেন কোথা থেকে কোথায় সময় চলে গেছে, সেটা ছাত্রছাত্রীদের হোক আর বড়দের হোক, তাই হয় না আমাদের? তো একদম আগের দিনে কাগজ কলম নিয়ে বসে, মানে এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু অনেকেই করে না, মনেই সব রাখে, মনে সব থাকে না, ভুলে যাব। আমাদের মেমোরির উপরে এত ভরসা করার দরকার নেই, একটু মনে রাখতে হবে। তো পরের দিন আমরা, মানে যার যেমন কাজ, যারা চাকরিজীবী, যারা এন্টারপ্রেনার, যারা ওয়ার্কিং প্রফেশনালস বা স্টুডেন্টস, সবাই পরের দিনটা কিভাবে কাটাবো সেটা যদি প্ল্যান করে নেওয়া হয়, যে সকালে উঠে এই সময়টুকু এক্সারসাইজ করব, তারপরে স্নান, খাওয়া দাওয়া, অফিস যাওয়া বা স্কুলে যাওয়া, সব মিলিয়ে তারপরে ফেরা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অন্যান্য এঙ্গেজমেন্ট যা কিছু আছে, বিফোর রিটায়ারিং, বিফোর গোয়িং টু বেড, সারাদিন কীভাবে করব সেটা যদি প্ল্যান করা থাকে, তাহলে অ্যাকর্ডিংলি কিন্তু মোটামুটি প্ল্যান মাফিক এক্সিকিউশন হবে সারাদিন। কারণ আপনার মনে সেটা সেট হয়ে থাকবে যেটা আমাকে করতে হবে। একটু আধটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু ঠিকভাবে ঘটবে, আর ঘটলে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি, টেনশন হবে না। এরপর যেটা আমাদের করতে হবে, ইউজ দ্য পজিটিভ এনার্জি অফ স্ট্রেস। সত্যি তো, স্ট্রেস মানেই তো আমাদের এনার্জি লস হয়, নেগেটিভ এনার্জি, কিন্তু এর মধ্যে মজার ব্যাপার, এর মধ্যে কিন্তু পজিটিভ, সমস্ত খারাপ জিনিসের মধ্যেও কিন্তু, খারাপ সিচুয়েশনের মধ্যেও কিন্তু একটা ব্রাইট সাইড থাকে। তো সেই পজিটিভ এনার্জিটাকে এক্সপ্লোর করতে হবে। মানে ধরুন কোনো কাজ আপনার করার আছে, সেটার আপনি ডেডলাইন সেট করে দিলেন, হাহুতাশ না করে ডেডলাইন সেট করে দিলেন, এবং দিয়ে নিজের কাছে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে আপনি প্রোগ্রামিং করলেন এইভাবে, মানে ইউ হ্যাভ টু গিভ পজিটিভ মেন্টাল পুশ, যে এই সময়ের মধ্যে, এই ডেডলাইনের মধ্যে আমি এটা করে ফেলবো। এবং এই প্রোগ্রামটা আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কিন্তু সেই কাজটা করে ফেলতে আপনাকে হেল্প করবে, এবং যথারীতি আপনার স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়তে হবে না, এটা করতে হবে। আমি এবার একটা এক্সারসাইজের কথা বলবো, এটাকে বলা হয় মাইন্ডফুল বেলি ব্রিদিং। খুব সিম্পল, মানে পেটের একটা এক্সারসাইজ, কিন্তু মাইন্ডফুল। এই বেলি ব্রিদিং কিন্তু আমাদের স্ট্রেস রিলিজ করতে ভীষণভাবে
সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেসে অনেক পারফরমেন্স বাড়ায়, খুব ভালো সাহায্য করে। এছাড়া প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন, প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, পিএমআর আপনারা জানেন, জ্যাকবসনের পিএমআর খুব ফেমাস। এটা এক্ষণে ফিজিক্যালি দেখানো তো ঠিক সম্ভব নয়, তো আপনারা যেটা করতে পারেন, জ্যাকবসনসের প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক্সের সমস্ত ভাষায় ভিডিও আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, আপনি যে ভাষায় কমফোর্টেবল ইউটিউব সার্চ করে ভিডিওটি খুব মন দিয়ে দেখে নেবেন। এবং আসলে স্ট্রেস হলে কি হয়, আমাদের সব কিছু মাসল সব কিছু টেন্স হয়ে যায়, তাহলে এই টেনশন রিলিজ করার জন্য রিল্যাক্সেশন এক্সারসাইজ দরকার, সেটা প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন জ্যাকবসন করেছেন এবং সেটা বিশ্ববন্দিত এবং মানুষ সেটা প্র্যাকটিস করে বিশ্বজুড়ে। আপনারা একটু যদি সময় করে শুনে নেন তাহলে আশা করছি উপকৃত হবেন। এরপর ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, আমাদের এই স্ট্রেসকে ডিল করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিছু আনহেলদি ওয়েজ থাকে, আনহেলদি ওয়েজ অফ ডিলিং উইথ স্ট্রেস, মানে স্ট্রেস হয়েছে বলে আমরা সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য খুব আনহেলদি কিছু টেকনিক্স নিয়ে থাকি, সেটা করা চলবে না স্ট্রেসের ক্ষেত্রে। কীরকম না, প্রচণ্ড স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে থাকলে, ডিপ্রেশনে থাকলে মানুষ কী করে, অনেকে অ্যালকোহল নিতে শুরু করে, ড্রাগ নিতে শুরু করে, কেন না, তাতে না কিন্তু তিনি রিল্যাক্স থাকবেন, সেটা কিন্তু ঠিক নয়, এগুলো খুব আনহেলদি ওয়েজ। অনেকে স্ট্রেসড হয়ে গেলে প্রচুর জাঙ্ক ফুড খেতে শুরু করেন, দিনে বারবার অনেক দিন ধরে জাঙ্ক ফুড খান, সেটাও কিন্তু আনহেলদি। আর প্রচণ্ড স্ট্রেস হলে অনেকে আরেকটা কাজ করেন, একদম বন্ধুবান্ধব থেকে বা সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকে পুরো গুটিয়ে নেন, সেটাও কিন্তু ঠিক নয়, বরং আরও বেশি ইনভলভড হতে হবে, তাহলে কিন্তু স্ট্রেসটা কেটে যাবে। যত আপনি শেয়ার করবেন তত তাড়াতাড়ি আপনি স্ট্রেস থেকে মুক্ত হতে পারবেন। অনেকে এই স্ট্রেসফুল সিচুয়েশানে স্ট্রেস হলে যেহেতু বাইরের জগতের সঙ্গে মেলামেশা সীমিত করে ফেলেছেন, অতিরিক্ত ঘুমাতে শুরু করেন। এই অতিরিক্ত ঘুম, এটা কিন্তু স্লিপ ইনার্শিয়া ডেকে আনবে, এই ঘুম ঠিক নয়, এটাও আনহেলদি ওয়ে টু ডিল উইথ স্ট্রেস, এগুলো করা চলবে না। এর পরের পয়েন্ট আমি যেটা বলবো, উই হ্যাভ টু টেক কন্ট্রোল অফ আওয়ার এনভায়রনমেন্ট। তো একটা কথা হচ্ছে যে কিছু সিচুয়েশন থাকে যেগুলো তো আমাদের কন্ট্রোলে নেই, সেগুলো তো মেনে নিয়ে সেগুলো অ্যাকর্ডিংলি আমাদের অ্যাকশান নিতে হবে। যেমন ধরুন, আপনার অফিস যাওয়ার পথে অনেকগুলো ট্রাফিক থাকে, আপনি ট্রাফিকে বারবার আটকে যান এবং অফিসে যেতে আপনার দেরি হয়, তাহলে ওইটা তো সিচুয়েশানটা তো আপনার কন্ট্রোলও নেই, তাহলে আপনাকে শর্টকাট কোনো পথ আছে কিনা সেটা জেনে সেই পথে যেতে হবে, বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বা যেভাবে আপনি যান পাবলিক ট্রান্সপোর্টে, অথবা আরও আধ ঘন্টা সময় নিয়ে বেরোবেন, এগুলো নিজস্ব স্ট্র্যাটেজি, এটা করতে হবে সব সময়। এনভায়রনমেন্টের সঙ্গে কোপ আপ করে নিয়ে আপনাকে করতে হবে, তাহলে আপনার স্ট্রেসফুল সিচুয়েশন হবে না। ছাত্রছাত্রীদেরও স্কুলে যেতে দেরি হবে না, যারা চাকরিজীবী কর্মস্থলে যাচ্ছেন তাদেরও যেতে দেরি হবে না, যথারীতি স্ট্রেস হবে না, কেননা অফিসে দেরিতে পৌঁছলে মাইনে কাটা যাবে, বসের চোখ রাঙানি শুনতে হবে, তার থেকেই তো স্ট্রেস হয়, সেগুলো কিন্তু তখন আর হবে না। এরপর যেটা করতে হবে, অ্যাভয়েড পিপল হু স্ট্রেস ইউ আউট, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আপনার জীবনে দেখবেন কিছু মানুষ আছে যারা আপনাকে সবসময় স্ট্রেস দেয়, এমন কথাবার্তা বলে, এমন অ্যাকশান করে, তার থেকে আপনি বেশি স্ট্রেসফুল হয়ে যান, হয় না? অনেক মানুষ থাকে খুব টক্সিক, অথচ আপনার লাইফে আছেন, সে বন্ধু হয়ে হোক, আত্মীয় স্বজন হয়ে হোক বা কলিগ হয়ে হোক, তো তাদের থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে, একটু ডিস্ট্যান্স বজায় রেখে আপনাকে মিশতে হবে, তাহলে কি হবে, ওই স্ট্রেসগুলো আর হবে না। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ যদি কম রাখেন, দেখা সাক্ষাৎ কম করেন, কোনো জয়েন্ট ভেঞ্চারের কাজকর্ম যদি না করেন, তাহলে যথারীতি ওই মানুষদের থেকে, ওই টক্সিক পিপলদের থেকে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, যথারীতি আপনার স্ট্রেস কমে যাবে। এরপর যেটা করবেন, আমরা বলি যে এক্সপ্রেস ইউর ফিলিংস ইনস্টিড অফ বটলিং দেম আপ, মানে ওই যে একটু আগে বলছিলাম যে উদ্বেগ, উৎকণ্ঠা, অবসাদ হলে কিন্তু মন খুলে কথা বলতে হবে প্রিয় বন্ধুকে, নিজের মানুষকে, মানে সেটাকে যদি বোতলবন্দি করে রাখেন টেনশনটাকে, স্ট্রেসটাকে, তাহলে কিন্তু ক্ষতি হবে। আমি এক জায়গায় লেখা একটা দেখছিলাম যে ইফ সামথিং অর সামওয়ান ইজ বদারিং ইউ, কমিউনিকেট ইউর কনসার্নস ইন অ্যান ওপেন অ্যান্ড রেসপেক্টফুল ওয়ে। অবশ্যই, মানে সবার কাছে সব কিছু তো গোপন জিনিস শেয়ার করা যায় না, ওপেন করা যায় না, সে তো আপনি বলছেন। তো ধরুন আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো প্রিয় বন্ধু, যার সাথে আপনি শেয়ার করুন, শেয়ার করলে কিন্তু স্ট্রেস কমে খুব তাড়াতাড়ি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন সবগুলোই কিন্তু কমতে শুরু করে। ফলে এই ইনস্টিড অফ বটলিং আপ ইউর স্ট্রেস, ইউ এক্সপ্রেস ইউর ফিলিংস, এটা করতে হবে। এরপর যদি বলি খাবারের কথা, কোনো খাবার কি স্ট্রেস কমাতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। তো হুইচ ফুডস টু রিলিভ স্ট্রেস, কী একদম নির্দিষ্ট করে আমি 3টে খাবারের কথা বলবো। অনেক খাবারেই স্ট্রেস কমানোর এলিমেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু নির্দিষ্ট করে বিভিন্ন গবেষণায় প্রমাণিত একদম 3টি খাবার। একটা হচ্ছে অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোতে অ্যাকচুয়ালি আপনারা তো জানেন যে বি গ্রুপের ভিটামিনগুলো কিন্তু স্ট্রেস কমাতে ডাইরেক্টলি সাহায্য করে। তো অ্যাভোকাডোতে অনেকগুলো বি ভিটামিন আছে,
বি গ্রুপের, যেমন ফলেট আছে মানে ভিটামিন B9, নিয়াসিন আছে B3, ওতে আছে প্যান্টোথেনিক অ্যাসিড B5 এবং অ্যাভোকাডোতে অবশ্য আরও আছে রাইবোফ্লাভিন B2। এই এতগুলো বি ভিটামিন আছে, ফলে ডাইরেক্টলি স্ট্রেস রিলিভ করতে খুব ভালো সাহায্য করে। অ্যাভোকাডো আমাদের বাজারে পাওয়া যায়, আপনারা অনেকে খান। তো এটা কিন্তু যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশানে থাকবেন সপ্তাহ দুয়েক আপনি খেতে পারেন। সেকেন্ড হচ্ছে টারমারিক, হলুদ তো অনেক কাজে লাগে, আপনারা জানেন। হলুদের উপাদানটিও আপনারা জানেন যে কুরকামেন, এবং এই কুরকামেন কিন্তু ব্রেন সেল ড্যামেজ করা আটকাতে পারে, আর কুরকামেন অক্সিডেটিভ স্ট্রেসকে মেনটেন করে, ম্যানেজ করে। সেজন্যে কাঁচা হলুদের রস আপনি যদি 1 চামচ করে, যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশান আছেন, মনে হচ্ছে যে ওভারকাম করতে পারছি না নিজে, হয়তো মেডিকেশানের দরকার হবে, তো সেক্ষেত্রে মেডিটেশনের দিকে না গিয়ে আপনি যদি 15 দিন পর ওই অ্যাভোকাডো খান, এবং সঙ্গে অ্যাভোকাডো তো ফ্রুট খেতেই পারেন, সঙ্গে কাঁচা হলুদের রস সকালবেলা 1 চামচ করে খেতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই স্ট্রেস কমে যেতে পারে। আর তৃতীয় খাবারটি হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটে একটা অদ্ভুত কম্পোজিশন আছে, ফ্ল্যাভোনয়েড গ্রুপের 2টো কম্পোজিশন আছে, ক্যাটেচিন আর এপিক্যাটেচিন। এই দুটো নির্দিষ্টভাবে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ইনস্ট্যান্ট অ্যাংজাইটি কমাতে কাজে লাগে। সেই জন্য দেখবেন আমাদের ফিল গুড হরমোনগুলো ট্রিগার করার জন্য আমরা ওই ডার্ক চকলেট খেতে বলি। তো নির্দিষ্টভাবে এই 3টি খাবার স্ট্রেস রিলিভ করতে পারে, অ্যাভোকাডো, হলুদ এবং ডার্ক চকলেট। তো এগুলো আপনারা খেতে পারেন। সবশেষে যে প্রসঙ্গের কথা বলবো সেটা হচ্ছে এভাবে যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য থিংস উই ক্যানট চেঞ্জ। কিছু সিচুয়েশান তো থাকে, যেমন ধরুন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তো আপনি আটকে গেছেন কোথাও, আপনার দেরি হচ্ছে, আপনার হয়তো স্ট্রেস হচ্ছে, কিন্তু বৃষ্টি তো হওয়া না হওয়া আপনার হাতে নেই, এক্সট্রিম ওয়েদার সিচুয়েশন তো আপনার হাতে নেই। তাহলে বা ধরুন কোথাও জ্যামে আটকে আছেন, সেটা তো আপনার হাতে নেই। তাহলে সেই সময়ে খুঁতখুত করছেন বা মানে নেগেটিভ অনেক কথা মনে মনে ভাবছেন, সেগুলো না করে আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেই সময়টা আপনি যেখানে আটকে আছেন, বা যদি ফেভারেবল কন্ডিশন আপনি নিজের মতো তৈরি করে সেই সময়টা ইউটিলাইজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সময়টা কাজে লাগবে আর যথারীতি স্ট্রেস হবে না। বা ধরুন আরেকটা কাজ করতে পারেন যেটা স্ট্রেস কমাতে অনেক সময় কাজে লাগে, এটা বলা হয় যে লার্ন টু ফরগিভ, এই ক্ষমা করা। কীরকম? ধরুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ অসতর্কত উল্টো দিক থেকে আসা মানুষটার সাথে আপনার জোরে ধাক্কা লেগে গেল, সে রেগে গিয়ে আপনার গালে একটা চড় বসিয়ে দিল, হয় না অনেক সময়? তো হলো, এবার আপনি কি করবেন, তাই না? দুটো পসিবিলিটিস আছে। আপনি উল্টে তার সঙ্গে ঝগড়ায় বা ফিজিক্যাল অ্যাসল্টে যেতে পারেন, অথবা আপনি যদি ভাবেন যে মানে আপনার সংস্কার যদি তেমন ভালো হয় যে আপনি ক্ষমা করে দিলেন তাকে। এই ফরগিভনেস সবচেয়ে বড় গুণ। জীবনে চলার পথে এই ক্ষমাশীলতা যদি আপনার মধ্যে সত্যিই ভেতর থেকে প্র্যাকটিস করেন, তো তাহলে অনেক কিছুই স্ট্রেস আপনার লাইফে এমনিই থাকবে না, আপনি অনেক শান্তিতে ঘুমোতে পারবেন সারা রাত। তো এই ছিল স্ট্রেস নিয়ে আলোচনা। আমাদের প্রত্যেকের জীবন আলাদা, জীবনচর্যা আলাদা, আমাদের চলার পথের অনেক স্ট্রাগল, অনেক স্টাম্বলিং ব্লকস ওভারকাম করে আমাদের স্টেপিং স্টোনসে কনভার্ট করতে হয়, সে ছাত্রছাত্রী, বড়দের, সবার। তো আমাদের নিজেদের মতন করে স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে। আমি পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করলাম, এগুলো আপনাদের কাজে লাগবে আশা করি। ধন্যবাদ।